তীব্র ঠান্ডায় জবুথবু প্রাণ প্রকৃতি। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপাকে খেতে খাওয়া মানুষ, হাসপাতালেও রোগীদের ভিড়। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাসের অভাবে জ্বলছে না চুলা। রাজধানীতে কোথাও মেলে দিনে 1 ঘন্টা। এলপিজির দাম নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। প্রার্থীতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে ভিড়। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। লুট অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ ইসি সানাউল্লাহ। এবং বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি বিসিবি অনলাইন সভার পর সিদ্ধান্ত, নিরাপত্তা বাড়িয়ে বিসিসিআইয়ের নতুন প্রস্তাব দেওয়ার গুঞ্জন। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহমুদ ইসলাম ধ্রুব। শীতের দাপটে জবুথবু প্রাণ প্রকৃতি। 10 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে, বাতাসে ভাসমান বস্তুকণা বাড়ায় কাটছে না কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি। চলমান শৈত্যপ্রবাহ কাটতে আরও সময় লাগবে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নামে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। তাবৎ রাত লোক থাকে ভাই, শীতের কারণে 11টা বাজলে লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু, হাত পা শিখতে আসতেছে খালি। অফিসে যাবো, সে অফিসে যা হচ্ছে না, কষ্ট হচ্ছে, দেরি হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বৈরী আবহাওয়া কষ্ট বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তীব্র শীতে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ছেন অনেকেই। প্রচুর পরিমাণ ঠান্ডা, কামকাজ করা যায় না, প্রচুর পরিমাণ বাতাস, কুয়াশা। 5-7 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ কম নাই। আজকে 8-9 দিন ধরে ওদের মুখে দেখা যায় না, আমাদের কাজ কম করার খুব অসুবিধা। মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, বায়ু দূষণের কারণে বাতাসে বেড়েছে ভাসমান বস্তুকণা। এতে কাটছে না কুয়াশা, যার কারণে সূর্যের আলো পাওয়া যাচ্ছে কম। এতে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশা বেড়ে যাওয়ার কারণে পলিউশন একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে কুয়াশা ফরমেশনের জন্য এক ধরনের পার্টিকেল লাগে, যেটা পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এবার শীতেও রাজধানীতে গ্যাসের তীব্র সংকট। জ্বলছে না চুলা। কোথাও মিলে মাত্র দিনে 1 ঘন্টা, তাও গভীর রাতে। এলপিজির বাড়তি দাম নিয়ে নৈরাজ্যেও ক্ষুব্ধ নগরবাসী। তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিতের পর গ্যাস দেয়া হচ্ছে আবাসিকে। আরও জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর। বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান সহ বিভিন্ন এলাকার। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছি একবেলা খাওয়ার জন্য। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি। 2-3 ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। যখন 1-1.5 ঘন্টা আমরা সিএনজির সিরিয়ালে থাকতে হয়, তখন আমাদের ইনকামটা কমে। আমাদের প্রেসার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগ বাড়ায় বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলেও দাবি তিতাসের।
আমাকে আগে প্রায়োরিটি বেস যেগুলো আছে সেগুলোকে সরবরাহ দেওয়ার পরে আবাসিকের কথাটা আমরা বিবেচনা করি। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলিতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা জানান মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। আর অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারত টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। হঠাৎ করে কদিন ধরেই বাজারে এলপি গ্যাসের সংকট, সঙ্গে বাড়তি দাম নেওয়ার অভিযোগ তো আছেই। এ পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন নগরবাসী। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানান, কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে এলপিজির। সমাধানে কাজ করছে সরকার। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে। পরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংকট নিয়ে উপদেষ্টা জানান, সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় সমস্যা তৈরি হয়েছে। শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরাকে পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এইটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না। আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বেশি আনতেছি। ক্রিকেটার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। অর্থ উপদেষ্টা জানান, এই টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা করব। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করবে দুই দেশ, বলছেন অর্থ উপদেষ্টা। আমরা একদম রেশনাল ওয়েতে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশনে আপিলকারীদের ভিড়। ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তারা। এদিকে চট্টগ্রামে এক মতবিনিময় সভায় লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পাশাপাশি ভোটের মাঠে রোহিঙ্গাদের ব্যবহার ঠেকাতে শরণার্থী ক্যাম্প ও সীমান্ত এলাকা বন্ধ করার কথা জানান তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষে বিপক্ষে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন মঙ্গলবারও ইসিতে ভিড়। যাচাই বাছাই বাদ পড়ারা যেমন আপিল করছেন, তেমনি আবেদন করছেন বৈধ ঘোষিত প্রার্থীর বিপক্ষেও। আপিলের প্রার্থীতা ফিরে পাওয়ার আশা করলেও ভোটের পরিবেশ নেই বলে মনে করছেন আপিলকারীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তারা। এখানে ভুল নির্বাচন কর্তৃপক্ষেরও যেমন আছে, আমাদেরও আছে। আমরা আশা করি যে ট্রাইব্যুনালের কাছে আমরা আমাদের বিষয়টি উপস্থাপন করলে তারা মার্জনা হিসাবে গ্রহণ করবেন এবং আমরা আমাদের মনোনয়ন ফিরে পাব। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আরও শক্ত পদক্ষেপ দরকার এবং নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে বলে আমরা শুধু নয়, জনগণও মনে করে না। সনদপত্রের কপিটা দেওয়া হয়নি, শিক্ষা সনদের, এবং দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওনারা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন। স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন, কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মাঠে নামলে আমাদের হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, এই ধরনের জনগণ বাধা দিচ্ছে। আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষের অধিকার
তা প্রয়োগ করতে পারে। চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী সেলের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি স্বীকার করে নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দেন তিনি। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। তফসিল অনুযায়ী আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থীদের প্রত্যাহারের সুযোগ। চলাচল রোধ করা যায়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ বনানী থানার নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, নির্বাচন সামনে রেখে এটি ছিল ধারাবাহিক বৈঠকের অংশ। বিকেলে তারেক রহমানের সঙ্গে আরেকটি নির্বাচনী বৈঠক রয়েছে বলেও জানান তিনি। আগামী নির্বাচনে জনমানুষের প্রত্যাশা পূরণে দলীয় ঐক্যের জয় হবে বলে জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। সেজন্য প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভোটের মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। চলছে কুরআন তিলাওয়াত ও দোয়া মুনাজাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে অবসান হবে দেশের অচলাবস্থার। দেশের একটা রেডিক্যাল চেঞ্জ হতে হবে। বর্তমান আমরা যে একটা পাহাড় সময় একটা ঝামেলার ভিতরে ছিলাম, সেটা থেকে আমাদেরকে ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে হবে। যে এই দলে আসুক না কেন, যাতে সুস্থ পরিবেশ থাকে। ফ্যাসিস্টরা আমাদের দেশটাকে শেষ করে দিয়ে গেছে, যাতে নতুন করে পুনর্গঠিত হোক। তৃণমূল নেতাকর্মীরা জানান, ভোটারদের মন জোগাতে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তারা। যারা ভোটার ওনাদের কাছে যাচ্ছি, ওনাদেরকে বুঝাচ্ছি যে জানেন আমাকে ভোট দিলে আমরা কি কি করব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে বাক স্বাধীনতা, এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এর ভালো রেসপন্স পাচ্ছে। এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। আমার বিশ্বাস সবাই এবার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোটাররা ভোট দিবে এবং সবার গ্রহণযোগ্যতা ইনশাল্লাহ আমাদের দেশে একটা স্থিতিশীলতা আসবে। এবার আমার বিশ্বাস যে নেতা নেত্রীরা যদি কাছে না যায়, ভোট পাওয়ার সম্ভাবনা কম। যেহেতু কোনো নির্দিষ্ট দল এখন ক্ষমতায় নেই, সেই জন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার ব্যাপারও নাই। সুতরাং একটি সুন্দর এবং নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এবং বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। এবারের নির্বাচনে ঐক্যের জয় হবে, পূরণ হবে দেশ গঠন ও মানুষের প্রত্যাশা, এমনটাই মনে করছেন তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, এ নিয়ে আইআরের বিরুদ্ধে আন্দোলনে নারী শিশু ব্যবহার করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। অভিযোগ, হ্যান্ডসেট উৎপাদকদের সিস্টেম সচল থাকলে তৈরি হবে না মনোপলি। শহীদ ওসমান হাদি হত্যার বিচার সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগে শহীদ হাদি চত্বরে শুরু হওয়া মার্চ রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করার সময় হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী 24 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের। খুনি হাসিনা সহ সকল সন্ত্রাসীকে বাংলাদেশে বন্দি বিনিময়ে যে চুক্তিটা রয়েছে এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। অন্যথায় আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে অতি দ্রুত যদি তাদেরকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশে যত ভারতীয় রয়েছে সকলের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 3টা পর্যন্ত। প্রায় 2 দশক পর অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নির্বাচনে 21টি পদের বিপরীতে লড়াই করেন 158 জন। নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির,
বামদল ও জাতীয় ছাত্র শক্তির 4 প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 39টি কেন্দ্রে ভোটার প্রায় 17,000 শিক্ষার্থী। এখন পর্যন্ত 65% বেশি ভোট কাস্টিং এর কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। সময় সংবাদে আরো থাকছে, নিউ ইয়র্কের আদালতে নিজেকে যুদ্ধবন্দী দাবি মাদুরোর, ফের শুনানি 17 মার্চ। পাল্টাপাল্টি বিক্ষোভ, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা নিরাপত্তা পরিষদে। 2024 সালের 5 অগস্ট মিরপুরে থানা থেকে লুট হয় জার্মানির অত্যাধুনিক একটি পিস্তল। সেই পিস্তল ব্যবহার হচ্ছিল মিরপুর, পল্লবী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানা সহ আশেপাশের এলাকায় ভীতি প্রদর্শন সহ নানা অপরাধমূলক কাজে। অবশেষে র্যাবের অভিযানে উদ্ধার হয়েছে সেই অস্ত্র। গ্রেফতার করা হয়েছে 4 চিহ্নিত সন্ত্রাসীকে। নির্বাচন সামনে রেখে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। জার্মানির অত্যাধুনিক পিস্তল হেকলার অ্যান্ড কচ, দাম 4.5 লাখ টাকা। মঙ্গলবার ভোরে এই অত্যাধুনিক পিস্তলটি র্যাবের অভিযানে উদ্ধার হয় রাজধানীর পল্লবীর একটি নির্মাণাধীন ভবন থেকে। এর আগে পল্লবীর আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীরা অবস্থানের তথ্য আসে র্যাবের কাছে। অভিযানে গ্রেফতার করা হয় জুয়েল ওরফে আরমান, মোহাম্মদ রিপন, মোহাম্মদ জাহিদ এবং আরমান হোসেনকে। পরে তাদের দেয়া তথ্যেই ওই ভবনের একটি কক্ষ থেকে উদ্ধার হয় অস্ত্রটি। সঙ্গে পাওয়া যায় গুলি, 4টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও ফেন্সিডিল। জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে অস্ত্রটি কারো ব্যক্তিগত। মিরপুরের একটি থানায় জমা পড়া পিস্তলটি লুট হয় 2024 সালের 5 আগস্ট। এরপর থেকেই অপরাধমূলক কাজে শুরু হয় এর ব্যবহার। থানাটা লুট হওয়ার পরে থানার অস্ত্রের সাথে এই ব্যক্তিগত যে লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমাকৃত সেটিও তারা লুট করে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদল হয়ে তার কাছে এসেছে এবং এই অস্ত্রগুলো দিয়েই তারা এ ধরনের ছিনতাই, ডাকাতি এবং মাদকের ব্যবসা আধিপত্য বিস্তারের জন্য তারা ব্যবহার করছে। সন্ত্রাসী গ্রুপটি মিরপুর, পল্লবী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় র্যাব। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। রাতের আধারে আপনার কালশি ফ্লাইওভার বা বিভিন্ন ফ্লাইওভারে অনেক সময় যে মোটরসাইকেল আরোহী এদেরও অনেক ছিনতাই হয়, যেটা সুতা পার্টি, তাদের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আমি পেয়েছি এবং এদের আরো অনেক গ্যাং আছে যেগুলো নিয়ে আমরা কাজ করছি। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। পাশাপাশি দ্বীপের মানুষের বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্ট মার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান নিয়ে কর্মশালায় এই কথা বলেন তিনি। সেন্ট মার্টিন অস্তিত্ব সংকটের মধ্যে আছে জানিয়ে উপদেষ্টা বলেন, বহিরাগতরা গিয়ে রিসোর্ট তৈরি করার দরকার নেই। পর্যটনের দায়িত্ব থাকবে স্থানীয়দের কাঁধে। জীববৈচিত্র্য ফিরিয়ে এনে দ্বীপকে সমৃদ্ধ করতে সরকার মাস্টার প্ল্যান করছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। শীঘ্রই মাস্টার প্ল্যান চূড়ান্ত করে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। 4টি আইন ভেঙে অবৈধ ফোনের ব্যবসা করছেন মোবাইল ব্যবসায়ীরা, এমন অভিযোগ হ্যান্ডসেট উৎপাদকদের। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, NEIR সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনকারী নারী ও শিশুদের ব্যবহার করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এ ধরনের তৎপরতার নিন্দা জানিয়ে সংগঠনটির দাবি, আনঅফিসিয়াল ফোন বিক্রির সঙ্গে 20,000 দোকান বা ব্যবসায়ের সংখ্যা দাবি করা হলেও প্রকৃত সংখ্যা 13,000-এর বেশি নয়। NEIR সিস্টেম সচল থাকলে বাজারে মনোপলি হবে না বলেও মনে করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। আমাদের মতো যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং পৃথিবীর আশেপাশে, এই যে 20,000-এর দোকানের কথা বলা হচ্ছে, ইট ইজ অ্যাবসলুটলি বেসলেস অ্যান্ড দিস ইজ আ প্রুফ। NEIR যদি ইমপ্লিমেন্ট হয়, ইললিগেল ফোনটা যদি ইম্পোর্ট হওয়া বন্ধ হয়, আমরা মনে করি 2 মিলিয়নের মতো ফোন 2026 সালে অফিসিয়ালি ইম্পোর্ট হবে। সবাই ইম্পোর্ট করতে পারবে, এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে, এটা আমার মাথায় ধরতেছে না। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে একজন যুদ্ধবন্দী আখ্যা দিয়ে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। মোস্তাফিজকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআই শীর্ষ পর্যায় থেকে। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি, এমন বিস্ফোরক খবর এসেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে। গণমাধ্যমে খবর আসার পর এ বিষয়ে জানতে পারেন বোর্ড সদস্যরা। গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বিসিসিআই সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএল এর গভর্নিং কাউন্সিলের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। গণমাধ্যমের সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার আগে সদস্যদের কাছ থেকে কোনো পরামর্শ চাওয়া হয়নি, সবকিছু হয়েছে অতি গোপনে। এ নিয়ে বিসিসিআই সদস্য সচিব দেবজিৎ সাইকিয়ার কাছে প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। তীব্র ঠান্ডায় জবুথবু প্রাণ প্রকৃতি। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপাকে খেতে খাওয়া মানুষ, হাসপাতালেও রোগীদের ভিড়। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাসের অভাবে জ্বলছে না চুলা। রাজধানীতে কোথাও মেলে দিনে 1 ঘন্টা। এলপিজির দাম নিয়েও ক্ষুব্ধ নগরবাসী। কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি উপদেষ্টা। এবং প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে ভিড়। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। লুঠ অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ ইসি সানাউল্লাহ। এই ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।